আজ 22 অক্টোবর বুধবার। দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। শুভেন্দুকে বড় চ্যালেঞ্জ দিলেন হুমায়ুন, হারলে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণাও। মাতৃমূর্তি আঁকড়ে হাপস নয়নে কান্না, কি হলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের? দিল্লির দূষণ নিয়ে বিজেপিকে নিশানা আম আদমি পার্টির বিধায়কের। মুখ্যমন্ত্রীর হাতে মায়ের খড়গমানায় বললেন রচনা। বিজেপির ফরম্যাটে হবে এসআইআর, শুভেন্দুর ভবিষ্যৎবাণী নিয়ে ফুঁসে উঠলেন ফিরহাদ হাকিম। রাজনীতির সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছি বিস্তারিত সংবাদে। শুভেন্দুকে বড় চ্যালেঞ্জ দিলেন হুমায়ুন, হারলে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণাও। ভরতপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির সোমবার রাতে মুর্শিদাবাদের সালারে এক পুজো উদ্বোধনে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, শুভেন্দু ভরতপুর থেকে ভোটে লড়লে তিনি তার বিরুদ্ধে প্রার্থী হবেন এবং হারলে রাজনীতি ছাড়বেন। শুভেন্দুর প্রতিক্রিয়া এখনো অজানা। এই ঘোষণায় মুর্শিদাবাদের রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বাকযুদ্ধ তীব্র। পর্যবেক্ষকদের মতে শুভেন্দুর ভরতপুর থেকে লড়ার সম্ভাবনা কম, তবে হুমায়ুনের এই চ্যালেঞ্জ গেরুয়া শিবিরের কাছে শক্ত বার্তা। তৃণমূল এটাকে আত্মবিশ্বাস বললেও বিরোধীরা মনে করছে এটা আত্মঘাতী। হুমায়ুন স্থানীয় জনতার ভরসা দৃঢ়। রাজনৈতিক মহলের প্রশ্ন, এটা কি নিছক লোক দেখানো নাকি বৃহত্তর কৌশল? এর উত্তর সময় বলবে। মাতৃমূর্তি আঁকড়ে হাপুস নয়নে কান্না, কি হলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের? শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কালী পুজোয় বাঁকুড়ার দোলতলায় দেবী মূর্তির সামনে মন্ত্রপাঠ ও আরতি করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি দেবীকে আঁকড়ে ধরে শক্তি, জ্ঞান, বুদ্ধি ও ভক্তির জন্য প্রার্থনা করেন। কল্যাণ জানান, মায়ের কাছেই ছেলে কাঁদে, এটাই স্বাভাবিক। কলকাতায় নিষিদ্ধ শব্দবাজির জন্য 183 জন সহ মোট 640 জন গ্রেফতার হন। বাজেয়াপ্ত হয় 853 কেজি বাজি ও 68 লিটার মদ। ট্রাফিক আইন ভেঙে গ্রেফতার 882 জন। হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার পান্টুয়ায় কালীপুজোর মণ্ডপ পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে বলেন, মায়ের খড়গ শুধু মুখ্যমন্ত্রীর হাতেই মানায়, আর কারণ নয়। এটি ছিল বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যের পাল্টা, যিনি বলেছিলেন পশ্চিমবঙ্গকে সোজা করতে মায়ের খড়গ হাতে নিতে হবে। রচনা পান্ডুয়ার গোহাট মেলাতলা ব্যবসায়ী সমিতির পুজোয় এসে জানান, তিনি প্রতি বছর পুজো দর্শন করেন এবং সাতটি বিধানসভার মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেন। এবার তিনি 5টি পুজো মণ্ডপ পরিদর্শন করেছেন এবং সবাইকে খুশি করার চেষ্টা করেন। তিনি দুর্গাপুজোতেও একইভাবে বিভিন্ন স্থানে গিয়েছেন। রচনা আরো বলেন, তিনি চান পশ্চিমবঙ্গ ও হুগলির মানুষ শান্তিতে ও ভালো থাকুক। পশ্চিমবঙ্গকে সোজা করতে হলে মায়ের খড়গ হাতে নিতে হবে, আর তারপরেই মহিলাদের তারা খেলেন। তিনি কি বলবেন? মায়ের খড়গ তো একজনের হাতেই রয়েছেন, যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। নৈহাটিতে বড়মার মন্দিরে অভিষেক। কালী পুজোতেও জনসংযোগে তৃণমূলের সেনাপতি। কালী পুজোর পরদিন নৈহাটির বড়মা মন্দিরে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুজো দিয়ে রাজ্যসহ দেশের শান্তি, কল্যাণ ও অপশক্তির বিনাশ কামনা করেন। তার সঙ্গে ছিলেন সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক সনদ দে, জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী সহ তৃণমূল নেতারা। স্থানীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে। অভিষেক ফেসবুকে ছবি শেয়ার করে লেখেন, ধর্ম যার যার, বড়মা সবার, এবং প্রার্থনা করেন বাংলা অপশক্তি মুক্ত হয়ে আলোকিত হোক। তিনি কালীপুজোর সকালে দক্ষিণ কলকাতার লেক কালীবাড়ি এবং কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজোতেও সামিল হন। অভিষেক মায়ের বরাভয় এবং সকল ধর্মের মানুষের কল্যাণ কামনা করেন। সাথে কালীপুজো, দীপাবলি, ভাইফোঁটা, ছট পুজো ও জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা জানান। তার এই উপস্থিতি ধর্মীয় আবেগ এবং রাজনৈতিক তাৎপর্যের মেলবন্ধন হিসেবে বিবেচিত হচ্ছে। সেনার নজরদারি না থাকলে মোহামেডানের জমি বিক্রি হয়ে যেত, বিস্ফোরক অভিযোগ নওশাদ সিদ্দিকের। মোহামেডান স্পোর্টিং ক্লাব একসময় কলকাতার 3 বড় ক্লাবের একটি, এখন চরম আর্থিক সংকটে। বিনিয়োগকারীর অভাবে ক্লাবের ভবিষ্যৎ অনিশ্চিত। ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ক্লাবের ম্যানেজমেন্ট ও তৃণমূল সরকারের ওপর দোষারোপ করেছেন। তিনি বলেন, ম্যানেজমেন্ট ও শাসক দলের ব্যর্থতায় ক্লাবের ঐতিহ্য ধ্বংস হচ্ছে। তিনি অভিযোগ করেন, রাজনীতির কারণে চেয়ার দখল ও কাটমানির ভয়ে বিনিয়োগকারীরা দূরে সরছেন। নওশাদ সমর্থকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ম্যানেজমেন্ট দায়িত্ব ছাড়লে তিনি ক্লাবের হাল ধরতে প্রস্তুত, এবং তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মোহামেডানের জন্য সহায়তার আবেদন জানান, যেমন মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ক্ষেত্রে করা হয়েছে। তিনি দাবি করেন, মোহামেডানের সঙ্গে অবিচার হচ্ছে, তবে ক্লাবের কর্তা মোহাম্মদ কামারউদ্দিন এই সমালোচনার জবাব দিতে চাননি। বিজেপির ফরম্যাটে হবে এসআইআর, শুভেন্দুর ভবিষ্যৎবাণী নিয়ে ফুঁসে উঠলেন ফিরহাদ হাকিম। রাজ্য রাজনীতিতে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, এই সমীক্ষায় মৃত, ডুপ্লিকেট ও ভুয়ো ভোটার সহ 1 কোটির বেশি নাম বাদ যাবে, বিশেষ করে বাংলাদেশি মুসলমান ও রোহিঙ্গাদের। এই বক্তব্যে রাজনীতি উত্তপ্ত। তৃণমূলের মেয়র ফিরহাদ হাকিম প্রশ্ন তুলেছেন, নির্বাচন কমিশন কি বিজেপির দাস নাকি স্বাধীন সংস্থা? তিনি বলেন, একটি আসল ভোটার
বাদ গেলেও জনতা প্রতিবাদ করবে। তৃণমূলের মন্ত্রী তাজমুল হোসেন ও সাবিনা ইয়াসমিনও হুঁশিয়ারি দিয়েছেন, অন্যায়ভাবে নাম বাদ দিলে তারা এলাকা লন্ড ভন্ড করবেন। বিজেপির দাবি করছে নিরপেক্ষ সমীক্ষায় ভুয়ো নাম বাদ যাবে, তবে তৃণমূলের আশঙ্কা এটি রাজনৈতিক উদ্দেশ্য ভোটার বাছাই। নির্বাচন কমিশনের দায়িত্ব থাকলেও ভোটার তালিকা নিয়ে বাংলার রাজনীতি ক্রমশ তপ্ত হচ্ছে। দিল্লি দূষণ নিয়ে বিজেপিকে নিশানা আম আদমি পার্টির বিধায়কের। দীপাবলির পর দিল্লির বায়ু দূষণ মারাত্মক আকার নিয়েছে, যা নিয়ে রাজনৈতিক দোষারোপ শুরু হয়েছে। আম আদমি পার্টি দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বিজেপি সরকারকে দূষণ নিয়ন্ত্রণে ব্যর্থ বলে আক্রমণ করেছে। আম আদমি পার্টির বিধায়ক গোপাল রায় অভিযোগ করেন, বিজেপি আতশবাজি ফাটাতে উৎসাহ দিয়ে দূষণ বাড়িয়েছে এবং অজুহাত দিয়ে অন্য রাজ্যের দিকে দোষ চাপাচ্ছে। আম আদমির নেতা সৌরভ ভারদ্বাজ মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, তিনি দূষণ সম্পর্কে অজ্ঞ এবং কৃত্রিম বৃষ্টির প্রতিশ্রুতি পূরণ করেননি। বিজেপি পাল্টা দাবি করে, প্রতিবেশী রাজ্যগুলিতে খড় পোড়ানো দিল্লির দূষণের প্রধান কারণ। পরিবেশ মন্ত্রী মজিন্দর সিং সিসরা বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে খড় পোড়ানো চলছে। বিজেপি নেতা অমিত মালব্য আম আদমি শাসিত পাঞ্জাবের ব্যর্থতাকে দায়ী করেন। এই দ্বন্দ্বে দিল্লির বায়ু দূষণ নিয়ে রাজনৈতিক উত্তেজনা তীব্র হয়েছে। চলুন এবার একটু বিহার ভোটের দিকে নজর দেওয়া যাক। বন্ধুত্বপূর্ণ লড়াই নাকি জোট ফাটল? বিহারে কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দিল আরজেডি। আলোচনা 3 আসন নিয়ে। বিহারে ইন্ডিয়া জোটের আসন রফা নিয়ে ফাটল স্পষ্ট। আরজেডি সোমবার 143টি আসনে প্রার্থী ঘোষণা করেছে, কংগ্রেস 48টি ও পরে আরও 12টি আসনের প্রার্থী ঘোষণা করেছে। আসন সমঝোতার অভাবে কংগ্রেস ও আরজেডি পরস্পরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে। কংগ্রেস নেতা রাজেশ রাম জোট বিরোধী কাজের অভিযোগ তুললেও আরজেডি আশাবাদী। এই ঐক্যহীনতা জোটের দুর্বলতা প্রকাশ করছে। ভয় দেখিয়ে বিরোধী প্রার্থীদের সরিয়ে দিচ্ছে বিজেপি। বিহারে বিস্ফোরক প্রশান্ত কিশোর। বিহার বিধানসভা নির্বাচনের আগে জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করেছেন। তিনি অভিযোগ করেন, বিজেপির চাপে তার দলের 3 প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। প্রশান্ত কিশোর এই ইস্যুতে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন। তিনি বলেন, বিজেপি মানুষকে ভয় দেখিয়ে লালু যাদব জঙ্গল রাজের ভীতি ছড়াচ্ছে, কিন্তু জনসুরাজ 30 বছরের দাসত্ব থেকে মুক্তির বিকল্প। তিনি দাবি করেন, তার দলের 240 জন প্রার্থী মাঠে আছেন এবং 14 নভেম্বর ভোট গণনায় ফলাফল স্পষ্ট হবে। প্রশান্ত কিশোর আগে দাবি করেছিলেন, জনসুরাজ 150টির বেশি আসন জিততে পারে, নইলে 10টিও নাও পেতে পারে। তিনি এনডিএ এবং ইন্ডিয়া জোটকে আক্রমণ করে বলেন, বিহারের মানুষই ভালো শাসন ও ভবিষ্যতের জন্য জনসুরাজকে বেছে নেবেন। ভোটের আগেই ভবিষ্যৎবাণী করে বড় চমক নীতিশের। বিহার বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ঘোষণা করেছেন, আগামী 5 বছরের রাজ্য সরকার 1 কোটি যুবককে চাকরি দেবে। তিনি দাবি করেন, ইতিমধ্যে 50 লক্ষ যুবক যুবতীকে চাকরি দেওয়া হয়েছে এবং বিগত 2 শতকে বিহারে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এসেছে। তিনি বিরোধীদের আক্রমণ করে বলেন, আগে আইন শৃঙ্খলা, শিক্ষা, রাস্তাঘাট ও বিদ্যুতের অবস্থা ছিল করুণ, কিন্তু তার সরকার তা উন্নত করেছে। এই ঘোষণা রাজনৈতিক আলোড়ন তৈরি করেছে, বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে। বিশ্লেষকদের মতে এটি ভোটে প্রভাব ফেলবে। তবে বিরোধীরা প্রশ্ন তুলছেন, উচ্চ বেকারত্বের মধ্যে এই প্রতিশ্রুতি বাস্তবসম্মত কিনা। এই নির্বাচনে এনডিএ ও মহাগঠবন্ধন মুখোমুখি। জনসুরাজ পার্টিও 243টি আসনে লড়ছে। ভোট হবে 6 ও 11 নভেম্বর, ফল 14 নভেম্বর। নীতিশের এই ঘোষণা তার রাজনৈতিক অবস্থানকে নতুন যাত্রা দিয়েছে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে।